আহমদ ছফার শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস একটি রাজনৈতিক পাপ প্রবন্ধের দ্বিতীয় পর্বে আমরা শুনব কিভাবে ছাত্র রাজনীতির প্রভাব বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ ছাত্রের জীবনে পড়ছে, এর জন্য সিংহভাগ ছাত্র কিভাবে শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশ ছাড়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাদের মনে। এই সব বিষয়ে চলুন শুরু করা যাক। অতীতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দীক্ষার পরিবেশ কেমন ছিল তার একটি আভাস এই রচনায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন দেশে মাত্র দুটি বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা এবং রাজশাহী। কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরে তৈরি করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে পুঁজি করেই ওপরের কথাগুলো বলা হলো। এখন বর্তমানের কথায় আসি। সংকট এত বিশাল, পরিস্থিতি এত নাজুক এবং জটিল যে কোনটা দিয়ে শুরু করব সেটা ঠিক করতে ভাবনা চিন্তা করতে হয়। আপাতত আমরা একটি বিষয় নিয়ে শুরু করি। ভারতবর্ষে স্নাতক শ্রেণীতে কলেজ বিশ্ববিদ্যালয়সমূহে বাংলাদেশের কত ছাত্র পড়াশোনা করে তার সঠিক সংখ্যাটা জানা যায়নি। প্লেগ আতঙ্ক যখন ছড়িয়ে পড়েছিল, পত্রপত্রিকায় ভারতবর্ষে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীর সংখ্যা ৬৫,০০০ বলে উল্লেখ করেছিল। অনেকে মনে করেন এই সংখ্যাটি লাখের কাছাকাছি দাঁড়াবে। বর্তমানে বাংলাদেশের শিক্ষা দীক্ষা এমন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে যে ১ লাখ তরুণ তরুণী তাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করার জন্য ভারতে পাড়ি জমিয়েছে। তারা ভারতে পড়তে গেছে তার পেছনে একটাই কারণ, এখানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিজের ইচ্ছায় শুরু করা যায় বটে, কিন্তু সাঙ্গ কবে হবে সেটা কেউ বলতে পারে না। ২ বছরের কোর্স শেষ করতে ১০ বছর লেগে যায়। এই সময়ের মধ্যে মেয়েদের বিয়ের বয়স ডিঙিয়ে যায়, ছেলেদের চাকরির বয়স পার হয়ে যায়। ভারতে যারা পড়তে গেছে, সামাজিক কোনো উচ্চাকাঙ্ক্ষা তাদের তাড়িয়ে নিয়ে গেছে এ কথা বলা যাবে না। আমাদের দেশ থেকে ২ ধরনের ছেলে মেয়ে বিলেত আমেরিকায় পড়তে যায়। যে সমস্ত ছেলে মেয়ে খুবই মেধাবী, তাদের পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার একটা স্বপ্ন থাকে, এবং যেই সমস্ত ছেলে মেয়েদের অভিভাবক অসম্ভব রকমের ধনী, সামাজিক মর্যাদার স্মারক হিসেবে তারা ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়ে থাকেন। ভারতে যে সমস্ত ছেলে মেয়ে পড়তে গেছে তাদের ব্যাপারে এই কথা মোটেই প্রযোজ্য নয়। বাংলাদেশে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে এই ৮টির কোনোটিতে ভর্তি হয়ে একটা সময়ে পড়াশোনা শেষ করতে পারবে না, এই আশঙ্কায় ভারতে গেছে। আবার সব ছাত্র যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত সে কথাও ঠিক নয়। আরও একটা কথা বিবেচনা করার মতো রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের খুন, জখম এবং সন্ত্রাস চলে, অভিভাবকেরা তাদের পুত্রকন্যাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে কিছুতেই স্বস্তি বোধ করতে পারেন না। ভারত ছাড়া ইউরোপ, আমেরিকায়, বিশেষ করে আমেরিকায় এন্তার ছাত্রছাত্রী পড়াশোনা করার জন্য যাচ্ছে। এদের সঠিক সংখ্যাটা জানা যায়নি। বছরে কমসে কম ৫-১০ হাজার তো হবেই। এই সমস্ত ছাত্রছাত্রী সম্পর্কে একটি কথা আগাম বলে দেয়া যায়, এদের বেশিরভাগই লেখাপড়া শেষ করে ওই দেশেই থেকে যাবে। ভারতে যে বাংলাদেশের ১ লাখ ছাত্র পড়াশোনা করছে তার পেছনে মাসে কত টাকা পাঠাতে হয় তার একটি হিসাব করতে চেষ্টা করি। প্রতিটি ছাত্রের পেছনে যদি প্রতি মাসে ৪,০০০ টাকা পাঠাতে হয়, ১ লাখ ছাত্রছাত্রীদের পেছনে মাসিক ৪ কোটি এখান থেকে ভারতে যায়। মাসে ৪ কোটি টাকা হলে বছরে দাঁড়ায় ৪৮ কোটি টাকা। আর ২ কোটি যোগ করলে বলা যায় ৫০ কোটি টাকা বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য ভারতে ব্যয় করে। বিলেত আমেরিকার ছাত্রছাত্রীদের জন্য ধরা যাক ব্যয় হয় আরও ২০ কোটি টাকা। বাংলাদেশকে ছাত্রছাত্রীদের পেছনে বিদেশে বার্ষিক সর্বমোট ৭০-৮০ কোটি টাকার মতো ব্যয় করতে হয়। এই হিসাবটা আমার মনে ছিল, পরে জেনেছি বাইরে ছাত্রছাত্রীদের জন্য আমাদের বার্ষিক ৫০০ কোটি টাকা ব্যয় করতে হয়। এখানে আরেকটি দিকের কথা আমরা আলোচনা করব। সাম্প্রতিককালে ব্যক্তি মালিকানাধীন অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো প্রতিষ্ঠিত হয়েছে মুখ্যত সেসব অভিভাবকের ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রেখে যারা ছেলে মেয়েদের বিদেশ পাঠাতে ইচ্ছা করেন কিন্তু ভর্তির অসুবিধার জন্য পাঠাতে পারেন না। এই সকল বিশ্ববিদ্যালয়ে বছরে একজন ছাত্রকে মাথাপিছু অন্তত ২ লাখ টাকা ব্যয় করতে হয়। এ সমস্ত ঘটনা ঘটেছে প্রধানত একটা কারণে, এখানকার বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে যে সকল ছাত্ররাই পড়াশোনা করতে বাধ্য হন, যাদের মা বাবার ভারতে শিক্ষা দেওয়ার ব্যয় বহন করার ক্ষমতা নেই,
বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় ৬০ শতাব্দী অতীত হতে চলল। এ সময়ের মধ্যে একটি মারাত্মক ঘটনা ঘটে গেছে, তা হলো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের সমূহ সর্বনাশ সাধিত হয়েছে। গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেই পচন ধরেছে তার উপর আলোচনা করা এই রচনার বিষয়বস্তু নয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে সৃষ্ট সন্ত্রাস বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে কিভাবে অচল করে দিয়েছে, রচনার পরবর্তী অংশে আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করব। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস একটি রাজনৈতিক পাপ। ৩, আমাদের তেল নেই, কয়লা নেই, লোহা বা অন্য কোনো মূল্যবান খনিজ পদার্থ নেই। দূর প্রাচ্যের নানা দেশে সয়াবিন, পাম অয়েল যেমন পাওয়া যায়, আমাদের দেশে সেসবেরও কিছু নেই। এক পাটের বাজার ছিল, সে বাজার সংকুচিত হতে হতে ঘরের কোণে এসে ঠেকেছে। এই একটুখানি ভূমি যাতে 12.5 কোটি মানুষ পোকামাকড়ের মতো কিলবিল করছে, আমরা দুনিয়াতে কি করে বেঁচে থাকব? এই যে বিপুল পরিমাণ মানুষ, একে শক্তিতে পরিণত করতে পারলে বাঁচার একটা উপায় পেয়ে যেতে পারি। একবিংশ শতাব্দী নাকের ডগায় এসে দাঁড়িয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে আগামী একবিংশ শতাব্দীতে কি করতে হবে, কি ভাবতে হবে, এই নিয়ে বিশ্ববিদ্যালয়সমূহে জল্পনা কল্পনার অন্ত নেই। একবিংশ শতাব্দী তো আর কোনো একটি দেশের জন্য আসছে না, সমস্ত পৃথিবীর জন্যই আসছে। এই একবিংশ শতাব্দীর আসার প্রাক্কালে আমাদের বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকছে, ক্লাস বসছে না, লাইব্রেরিগুলো তালা খুলছে না। পার্শ্ববর্তী ভারতের দিকে তাকালেও আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাবো। সেখানে রাজনৈতিক যত অঘটনই ঘটুক না কেন, বিশ্ববিদ্যালয়ে তার কোনো প্রভাব পড়ে না। লাইব্রেরির দুয়ার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আধা রাত পর্যন্ত খোলা থাকে। হায়দ্রাবাদে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় আছে, যার লাইব্রেরি দিবারাত্র 24 ঘন্টার মধ্যে মাত্র 5 মিনিট সময় বন্ধ থাকে। আমাদের প্রকৃত অবস্থা কি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। বছরের পর বছর একই ঘটনা ক্রমাগত চলছে। বিশ্ববিদ্যালয়ে বোমাবাজি হচ্ছে, খুন হচ্ছে, রগ কাটা চলছে, যেন এ সমস্ত ঘটনা ক্রমাগত ঘটিয়ে যাওয়ার জন্যই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার। বিশ্ববিদ্যালয় যদি তার ভূমিকা পালন করতে না পারে, সমুন্নত ভাবমূর্তি দিয়ে ইতরের স্পর্ধা দমন করতে না পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনই বা কি? বিশ্ববিদ্যালয় যদি একদিন বন্ধ থাকে, জাতি 1 বছর দাঁড়িয়ে থাকে, আর এখানে মাসের পর মাস বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকছে। এ নিয়ে খোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেমন মাথা ব্যথা নেই, তেমনি সমাজের দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ তাদের কিছু করার আছে এমন মনে করেন না। সকলেই ধরে নিয়েছেন বিশ্ববিদ্যালয় এমনই একটি দুশ্চিকিৎস রোগী, যার আরোগ্য বা নিরাময়ের কোনো সম্ভাবনা নেই। এখানে 2টি কারণে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে। প্রথমটি হলো, যে রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকে তারা তাকে সন্ত্রাসের মাধ্যমে টিকে থাকতে হবে, এবং যে রাজনৈতিক দলটি ক্ষমতায় যেতে চায় তাকেও সরকারি সন্ত্রাসের মোকাবেলা করার জন্য পাল্টা সন্ত্রাস করতে হবে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে ছোটখাটো দলকেও রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সন্ত্রাসবাদীদের পুষতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সন্ত্রাস স্বয়ং আমাদের সমাজ জীবনের একটি সত্তা হওয়ার গৌরব অর্জন করেছে। রাজনীতি করতে হলে যেমন নেতা দরকার, ক্যাডার দরকার, তেমনি সন্ত্রাসও রাজনীতির অঙ্গবস্তু হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের অন্যতম কারখানা। এখানে সন্ত্রাসের চর্চা হয়, সন্ত্রাসীদের লালন করা হয়, সন্ত্রাস শিক্ষা দেয়া হয়। সন্ত্রাসের অর্থনীতি, মনস্তত্ত্ব, জনসংযোগ সবকিছুরই কেন্দ্র এখন বিশ্ববিদ্যালয়। সন্ত্রাসীদের লজ্জিত হওয়ার কারণ তো নেই, শঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই। কোনো দল ভেতরের কোনো কারণে দুর্বল হয়ে পড়লে সন্ত্রাসীদের দুধ ঘি খাইয়ে মোটা তাজা রাখতে পারে না। তখন সন্ত্রাসীরা যে দলে গেলে দানাপানি জোগাড় করতে পারবে সেই দলের আওতায় চলে যায়। এরশাদ আমলে সন্ত্রাসীরা এরশাদের পার্টিকে যখন তাদের অবস্থান ক্ষেত্র হিসেবে বিপজ্জনক মনে করল, তখন তারা অন্য দলে চলে গেল, অন্য দলও তাদের লুফে নিল। ক্রমাগত এই ঘটনারই পুনরাবৃত্তি চলছে। একথা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারে না। বরঞ্চ সন্ত্রাস শিক্ষার ক্ষেত্র আরও ব্যাপকতর করতে হবে, একথা মুখে না বললেও কাজকর্মে এমন অনুভূতি ব্যক্ত করে থাকেন। আগে সন্ত্রাসীদের সামাজিকভাবে ঘৃণার চোখে দেখা হতো, এখন সন্ত্রাসীদের প্রতি সামাজিক মূল্যায়নের পদ্ধতিটাও ভিন্ন রূপ ধারণ করেছে।
বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সন্ত্রাস চালিয়ে কুখ্যাতি অর্জন করে, দেখা যায় সে ছাত্রটি পরবর্তীতে মন্ত্রিত্বের গদিতে বসেছে। আগে মেয়েরা মেধাবী এবং ভালো ছাত্রের প্রেমে পড়ত, এখন নামকরা সন্ত্রাসীদের কাছে আত্মদান করার জন্য অনেকেই সেজে গুজে অপেক্ষা করে থাকে। সন্ত্রাসীদের খাওয়ার দাম শোধ করতে হয় না, ক্লাসে না আসলেও চলে। অনেক সময় সকলের সঙ্গে পরীক্ষায় না বসলেও ভালো ক্লাসটি পেয়ে পাশ করে যায়। বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা সন্ত্রাসের নায়কদের সঙ্গে কানে কানে কথা বলে তাদের মন জয় করার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয় যেহেতু সন্ত্রাসের সবচেয়ে বড় কেন্দ্র, দেশের সকল স্থান থেকে নামকরা সন্ত্রাসীরা পুলিশের তাড়া খেয়ে বিশ্ববিদ্যালয়ের অভয়ারণ্যে আত্মগোপন করে থাকে। কেউ তাদের কিছুই করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এমন কতিপয় খুঁজে পাওয়া যাবে যাদের বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র জমা রাখে। সন্ত্রাসীদের সঙ্গে সহাবস্থান করতে করতে শিক্ষকদের মুখের ভাবে সন্ত্রাসী চেহারা ফুটে উঠেছে, এমন দৃষ্টান্ত বিরল নয়। যেখানে সন্ত্রাস রাজত্ব করে সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা একেবারেই চলতে পারে না। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। এই পরিবেশ যেখানে অনুপস্থিত, সেখানে বিদ্যাশিক্ষা একেবারেই অচল। প্রাণের প্রতি মমতা যেখানে সম্পূর্ণ অনুপস্থিত, সেখানে অবাধভাবে পশুত্বের চর্চা চলতে থাকে। এখন নরহত্যা একটা সুন্দর ক্রীড়া কৌতুকে পরিণত হয়েছে। 18-19 বছরের ছেলে তার এককালীন বন্ধুর চোখে মুখের দিকে তাকিয়ে বন্দুকের ঘোড়া টিপে দিতে কোনো রকম কুণ্ঠাবোধ করে না। আগের দিনে বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান এবং সংস্কৃতির আলো বিকরিত হতো। এখন সন্ত্রাসের বিভৎসতা সর্বত্র ছড়িয়ে পড়েছে। সংবাদপত্রে প্রায়ই দেখা যায় একদল ছাত্র চীনা কুড়ালে আরেক দল ছাত্রের হাত পা কাটছে, শরীর থেকে মস্তক ফাঁক করে ফেলেছে। এ সকল ঘটনা এত অধিক হারে ঘটছে যে সকালের পত্রিকা পড়া এবং মানসিক সুস্থতা বজায় রাখা একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খুনের, ধর্ষণের, জবরদস্তির এবং ছিনতাইয়ের ঘটনা এত অধিক পরিমাণে ঘটছে যে সামাজিক মানুষ এগুলোর কোনো প্রতিকার আছে সে কথা চিন্তাও করতে পারছে না। খুন, সন্ত্রাস, প্লেগ কিংবা এই জাতীয় মহামারীর জীবাণুর মতো দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানুষের মন থেকে মানবিক বোধের শেষ বিন্দুটি পর্যন্ত উধাও হওয়ার উপক্রম। একটি দেশ যেখানে জ্ঞানবিদ্যা এবং সুবিবেচনার প্রতি সর্বসাধারণের কোনো শ্রদ্ধা নেই, সেই দেশকে, সেই সমাজকে কদাচিৎ মানুষের সমাজ বলা চলে। যে সৃষ্টিনাশা অন্ধকার সমগ্র বাংলাদেশকে আচ্ছন্ন করে ফেলেছে, তার উৎপত্তিস্থল বিশ্ববিদ্যালয় বললে অত্যুক্তি করা হবে না। আগে যখন কালে ভদ্রে সন্ত্রাসী ঘটনা ঘটত এবং মানুষ বিশ্ববিদ্যালয়ের দিকে অঙ্গুলি নির্দেশ করত, বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা সাফাই গিয়ে বলতেন, বিশ্ববিদ্যালয় দেশের বাইরে নয়। দেশে যখন সন্ত্রাসী ঘটনা ঘটছে, বিশ্ববিদ্যালয়ে তার প্রভাব অবশ্যই পড়বে। হয়তো তখনকার দিনে এই কর্তা ব্যক্তিদের কথাই ঠিক ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে। রাজনীতিকে আশ্রয় করে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটেছে এবং বিরাজমান রাজনীতি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসকে টিকিয়ে রেখেছে। এক টানা এই সন্ত্রাসী কার্যকলাপ চলার কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কলুষিত হয়েছে। সংশ্লিষ্ট কলেজগুলোও সেই কলুষতার পঙ্কে ডুবে গেছে। এই অবস্থার পরিণতি কি হতে পারে সেই কথা এখন একাডেমিক আলোচনার বিষয় হিসেবেও কেউ উল্লেখ করেন না। দ্য ডিসকোর্স ডায়েরিজ এর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন দ্য ডিসকোর্স ডায়েরিজ এর ইউটিউব চ্যানেল। লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার ভাবনা।